বন্ধুরা, আজ আমরা একটা এমন ঘটনার কথা বলবো যেখানে লোকেরা 15 বছর ধরে আটকে ছিল। সেই যুগে কালো আফ্রিকানদের দাস বানানো হতো। দাস বিক্রির জন্য একটা জাহাজ সমুদ্রের মাঝখানে যাচ্ছিল। সেই জাহাজ একটা দূরের দ্বীপের কাছে পৌঁছালে সেখানে পাথরের চট্টানে ধাক্কা খেয়ে জাহাজটা ডুবে যায়। এই দুর্ঘটনায় 122 জন নাবিক এবং 60 জন দাসী বেঁচে যায়। 122 জন নাবিক 3 মাস পর নতুন জাহাজ বানিয়ে বাড়ি ফিরে যায়। কিন্তু এই 60 জন দাস এই ছোট দ্বীপে 15 বছর ধরে আটকে রয়েছিল। ভাবুন তো, সেখানে না গাছপালা, না জল, না খাবার। 15 বছরের কঠিন সংগ্রামের পর মাত্র 7 জন মহিলা এবং একটা ছোট বাচ্চাই বেঁচে ছিল। এটা শুনে আপনারা অবাক হয়ে যাবেন যে তারা কিভাবে এই সময়টা বেঁচে থেকে সংগ্রাম করেছে। ভিডিও শুরু করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কারণ সাবস্ক্রাইব বাটন আপনার জন্য ফ্রি, কিন্তু তাতে আমাদের অনেক সাহায্য হয়। তাহলে চলুন ভিডিও শুরু করি। এই গল্প শুরু হয় 1761 সালে, যখন ফ্রান্সের বাণিজ্যিক জাহাজ লুথিল আফ্রিকার পূর্ব উপকূলের বন্দর ফাউল পয়েন্ট মাদাগাস্কার থেকে রওনা হয়। এর উদ্দেশ্য ছিল যে সেখান থেকে জোর করে নেওয়া আফ্রিকান দাসদের নিয়ে আইল ডি ফ্রান্স ইয়ানি মরিশাসে পৌঁছে তাদের শ্রমিক হিসেবে বিক্রি করা। সেই সময় আফ্রিকার গ্রাম থেকে লোকেদের জোর করে বাড়ি থেকে তুলে নেওয়া হতো এবং তাদের দাস বানিয়ে গোপনে এবং অবৈধভাবে ব্যবসায়ীরা অনেক টাকায় বিক্রি করে দিত। এই দাসদের থেকে প্রাসাদে, খেতে এবং জাহাজে কঠোর শ্রম করিয়ে ব্যবসায়ীরা অনেক লাভ করত। আরও এমন কাজ করে ব্যবসায়ীরা ভালো মুনাফা করত। সেই যুগে সাদা আমেরিকানরা স্বাধীন থাকত এবং কালো আফ্রিকানরা দাস বলে গণ্য হতো। লুথিলে মোট 160 জন আফ্রিকান দাস, পুরুষ, মহিলা এবং শিশু সাওয়ার ছিল এবং জাহাজে 142 জন ফরাসি নাবিক এবং অফিসার ছিল। জাহাজের কমান্ড জাহাদা লাভগুয়ের হাতে ছিল এবং ন্যাভিগেশনের দায়িত্ব বার্থেলেমি কাস্তেলান দুবেনের কাছে ছিল। তাদের পথ ছিল ফাউল পয়েন্ট মাদাগাস্কার থেকে মরিশাস পর্যন্ত এবং সমুদ্রের অবস্থা অনুসারে এটি সাধারণত 4 থেকে 6 দিনের কঠিন যাত্রা বলে বিবেচিত হতো। সমুদ্রে ভারী লোডেড অবস্থায় খাদ্য, সরঞ্জাম এবং দাসদের সাথে সমুদ্রে এগোয়। মরিশাস পৌঁছানোর আগে সমুদ্রে একটা ছোট নির্জন দ্বীপ ছিল যার নাম ট্রোমেলিন আইল্যান্ড। এই দ্বীপ ফাউল পয়েন্ট মাদাগাস্কার থেকে প্রায় 570 কিলোমিটার দূরে সমুদ্রে অবস্থিত ছিল। পথে আসতে গিয়ে 1761 সালের 31 জুলাইয়ের রাতে প্রচণ্ড ঝড়ের সময় লুথিল সেই দ্বীপের কাছে ছড়ানো নিফে ধাক্কা খায়। জাহাজ রিফের কাছাকাছি ক্ষতিগ্রস্ত হয় এবং ডুবে যায়। জাহাজটি ডুবার সময় খুব ভারী ছিল এবং তার নিচের অংশ দ্রুত জলে ডুবে যায়। নিচের ডেকে বন্দী অনেক আফ্রিকান দাস বাইরে বের হতে পারেনি এবং তাদের মধ্যে অধিকাংশ দাসই ডুবে মারা যায়, কারণ তারা জাহাজের সবচেয়ে নিচের এবং ঘন অংশে বন্দী ছিল। কিছু আফ্রিকান দাস এই কারণে বেঁচে যায় কারণ জাহাজের সবচেয়ে নিচের অংশে তাদের রাখা হয়েছিল এবং সেখানেই একটা বড় ধাক্কা লাগে। সেই কারণে সেখানে একটা বড় ছিদ্র তৈরি হয় এবং কিছু লোক সেই ছিদ্র দিয়ে বাইরে বের হয়ে জীবন বাঁচাতে সফল হয়। সেখানে ফরাসি নাবিকদের মধ্যে অধিকাংশ লোক উপরের ডেকে ছিল, তাই তাদের বাইরে বের হওয়ার বেশি সুযোগ মেলে। যারা ভাগ্যবান হয়ে বেঁচে যায় তাদের ভাঙা তক্তা, ব্যারেল এবং কাঠের টুকরো ধরে সমুদ্রে প্রচণ্ড ঢেউয়ের সাথে লড়াই করতে হয় এবং তারা সাঁতরে ট্রোমেলিনের কিনারায় পৌঁছায়। এই সংগ্রামের পর মোট 122 জন ফরাসি নাবিক এবং 60 জন আফ্রিকান দাস কিনারায় নিরাপদে পৌঁছাতে সফল হয়। ডুবন্ত জাহাজে উপস্থিত সাদা নাবিক এবং অফিসার যাদের জাহাজের ওপর নিয়ন্ত্রণ ছিল, তারা জীবিত 60 জন আফ্রিকান দাসদের বলে যে তারা জাহাজের কাছে গিয়ে যতটা সম্ভব উপকারী জিনিস দ্বীপের কিনারায় নিয়ে আসতে। এই দাসরা সমুদ্রের জন্তু এবং ভয়ানক ঢেউয়ের সত্ত্বেও সাহস দেখিয়ে এবং 2 ঘন্টার মধ্যে যতটা সম্ভব সব জিনিস কিনারায় নিয়ে আসে। ট্রোমেলিন দ্বীপ আসলে একটা ছোট সমতল এবং নির্জন টুকরো ছিল। এর দৈর্ঘ্য প্রায় 1.7 কিলোমিটার, প্রস্থ প্রায় 700 মিটার এবং উচ্চতা খুবই কম ছিল। চারপাশে গাছপালা খুব কম ছিল এবং সেখানে তাজা জলের উৎস প্রায় না থাকার মতো। এই জায়গা তাদের জন্য কোনো আশ্রয়ের চেয়ে বেশি একটা এমন জায়গা হয়ে ওঠে যেখানে বাকি জিনিস এবং নিজেদের পরিশ্রমের উপর নির্ভর করে বেঁচে থাকতে হবে। যারা কিনারায় পৌঁছায় তারা ক্লান্ত, হতাশ এবং শক্ট অবস্থায় ছিল। তাদের জানা ছিল না যে এই ছোট দ্বীপ তাদের জন্য পরবর্তী 15 বছর বাড়ি হয়ে উঠবে। ডুবা, আফ্রিকান দাসদের জোর করে তুলে নেওয়া এবং তাদের সমুদ্রে সাঁতরে কিনারায় পৌঁছানো, এইসব মিলিয়ে একটা এমন ট্র্যাজেডি যার প্রভাব বছরের পর বছর ধরে রয়েছে। এখন আসল গল্প শুরু হতে চলেছে। সমুদ্রের ভয়ানক রাতের পর যখন সূর্যের প্রথম রশ্মি সেই ছোট নির্জন দ্বীপে পড়ে, তখন 122 ফরাসি নাবিক এবং 60 আফ্রিকান দাস ক্লান্ত, ক্ষুধার্ত, তৃষ্ণার্ত অবস্থায় বালিতে পড়েছিল। তাদের শরীরে লবণের আস্তরণ জমে গিয়েছে এবং মুখে একই প্রশ্ন, এখন কি?
জাহাজ লুথিল ডুবার পর যা কিছু জিনিস বাঁচানো যায় তাই এখন তাদের আশা। তাতে ছিল কিছু শুকনো মাংস, আটা, রুটি, ওয়াইন এবং কিছু জল। কিন্তু এত লোকের জন্য এই রেশন কষ্ট করে 10 দিনও চলতে পারত না। ক্যাপ্টেন আদেশ দেন যে প্রত্যেককে দিনে একবার সীমিত পরিমাণ খাবার দেওয়া হবে। প্রথম 2 দিন কোনো রকমে কাটে, কিন্তু তৃতীয় দিনে আসল সংকট শুরু হয়। জল প্রায় শেষ হয়ে গেছে, চারদিকে শুধু লবণাক্ত সমুদ্র এবং জ্বলন্ত বালি। অনেকে তৃষ্ণায় পাগল হয়ে সমুদ্রের জল পান করতে শুরু করে, কিন্তু তাতে তাদের অবস্থা আরও খারাপ হয়। তখন কিছু আফ্রিকান দাস যারা কঠিন পরিস্থিতিতে বেঁচে থাকা শিখেছে, তারা একটা উপায় সাজেস্ট করে। তারা দ্বীপের মাঝখানে খনন শুরু করে। ঘন্টার পর ঘন্টা পরিশ্রমের পর যখন ভেজা মাটি দেখা যায় এবং তার নিচ থেকে মিষ্টি জলের ধারা বেরোয়, তখন সবার মুখে আশা ফিরে আসে। সেই জল সমুদ্রেরই ছিল, কিন্তু বালির স্তর দিয়ে ছেঁকে পান করার যোগ্য হয়েছে। এখন জীবন ধীরে ধীরে ট্র্যাকে ফিরে আসতে শুরু করে। কিন্তু তাদের কাছে এখনো একই প্রশ্ন, কেউ কি আমাদের বাঁচাতে আসবে? ক্যাপ্টেন সিদ্ধান্ত নেন যে তাদের নিজেদেরই পথ খুঁজতে হবে। তখন সিদ্ধান্ত হয় যে ডুবে যাওয়া লুথিল জাহাজের বাকি অংশ থেকে একটা নতুন জাহাজ বানানো হবে, যাতে কিছু লোক গিয়ে সাহায্য নিয়ে আসতে পারে। তারা ভাঙা তক্তা, দড়ি এবং পাশ থেকে 2 মাসের কঠিন পরিশ্রমের পর একটা জাহাজ তৈরি করে। এটা সেই কাঠগুলোই ছিল যা একসময় তাদের জাহাজ লুথিলের ছিল, এবং এখন তাদের থেকেই বানানো নতুন জাহাজ, যাকে নাম দেওয়া হয় লা প্রভিডেন্স, মানে আশার জাহাজ। এই নতুন জাহাজে কোনো আফ্রিকান দাসকে পাঠানো হয়নি, শুধু সেই ফরাসি নাবিক এবং অফিসার যারা বেঁচে ছিল তারা সাওয়ার হয়। যখন জাহাজ চলতে যাচ্ছে, তখন সবাই মিলে আকাশের দিকে তাকিয়ে প্রার্থনা করে যে এই যাত্রা সফল হোক এবং তারা সাহায্য নিয়ে ফিরে আসুক। ক্যাপ্টেন সেই 60 আফ্রিকান দাসদের প্রতিশ্রুতি দেন যে আমরা ফিরে আসব, তোমাদের এখান থেকে নিয়ে যাব। তারপর লা প্রভিডেন্স সমুদ্রের গভীরতার দিকে এগিয়ে চলে যায়। কিন্তু এই যাত্রা সহজ ছিল না। সমুদ্র উগ্র ছিল, ঢেউ উঁচু ছিল এবং জাহাজ বারবার ঝড়ে আটকে পড়ছিল। অবিরাম 4 দিন ধরে লড়াই করার পর তারা মাদাগাস্কারের উপকূলে পৌঁছায়, কিন্তু সেখানে পৌঁছানোর আগেই জাহাজের রোগ ছড়িয়ে পড়ে। কয়েকদিনের মধ্যে অনেক নাবিক অসুস্থ হয়ে পড়ে এবং তাদের মধ্যে অনেকের মৃত্যু হয়। যারা বেঁচে ছিল তারা মৃত নাবিকদের সমুদ্রেই দাফন করে। অবশেষে কিছু ক্লান্ত লোক কোনো রকমে মাদাগাস্কারের উপকূলে পৌঁছে এবং সেখানকার গভর্নরকে সব ঘটনা বলে, কিভাবে লুথিল ডুবে গেছে, কিভাবে তারা নতুন জাহাজ বানিয়ে জীবন বাঁচিয়েছে এবং কিভাবে 60 জন আফ্রিকান দাস এখনো সেই নির্জন দ্বীপে আটকে আছে। তারা অনুরোধ করে যে কোনো রকমের সাহায্য পাঠানো হোক, কিন্তু গভর্নর এটা শুনে লেগে গিয়ে বলেন, এই পুরো অভিযান অবৈধ ছিল, তোমরা দাসদের অবৈধভাবে নিয়ে যাচ্ছিলে, এখন আমি কোনো জাহাজ পাঠাতে পারি না। সে তখন যুদ্ধের অবস্থায় ছিল এবং তার কাছে জাহাজও ছিল না, এই জন্য সে সাহায্য পাঠাতে স্পষ্ট অস্বীকার করে। যে জাহাজ আশা নিয়ে বেরিয়েছিল, লা প্রভিডেন্স, এখন অসহায় হয়ে সেখানেই আটকে যায়। যাদের কাছে সাহায্য চাওয়ার দায়িত্ব ছিল তারাও চুপ করে যায়। ওদিকে ট্রোমেলিন দ্বীপে 60 জন আফ্রিকান দাস প্রতিদিন সমুদ্রের দিকে তাকিয়ে থাকে। তারা ভাবে হয়তো আজকে কোনো জাহাজ আসবে। তারা কিনারায় পাথর দিয়ে হেল্প লিখে, ধোঁয়া তুলে এবং আকাশের দিকে তাকিয়ে থাকে, কিন্তু কোনো সাহায্য আসে না। তাদের সঙ্গীরা লা প্রভিডেন্সে গিয়েছিল, কিন্তু তারা কখনো ফিরে আসেনি। এবার এই দাসরা বুঝতে পারে যে এখন তাদের নিজেদেরই জীবনের জন্য লড়াই করতে হবে এবং এখান থেকেই তাদের আসল লড়াই শুরু হয়। তারা যখন বুঝে যায় যে এখন কোনো সাহায্য আসবে না, তখন আফ্রিকান দাসরা মিলে বেঁচে থাকার উপায় খুঁজতে শুরু করে। প্রথমে তারা দেখে যে একটা বড় গর্ত আগে থেকেই খোঁড়া ছিল। এটা তাদের জীবনের কেন্দ্র হয়ে ওঠে। বর্ষার জল সেখানে জমে এবং এটাই তাদের পান করার উপায় হয়। সময়ের সাথে তারা এটাকে আরো গভীর করে, যাতে কম বৃষ্টির জলও লম্বা সময় ধরে থাকে। কাঠ খুব কম ছিল, কিন্তু লুথিল জাহাজের ডুবে যাওয়া ধ্বংসাবশেষের কাছে কিছু কাঠ বাকি ছিল যা ব্যবহার করা যেতে পারত, কিন্তু সেই জায়গা দূর এবং বিপজ্জনক, তাই তারা সেখানে যেতে পারেনি। তবুও তারা বালি খুঁড়ে এবং চারপাশের উপকরণ দিয়ে ছোট ছোট বালির ঘর এবং ছাদ জাতীয় স্ট্রাকচার বানায়। বালির দেয়াল তুলে সমুদ্রের ঘাস, ডালপালা এবং জাহাজের ছেঁড়া কাপড় দিয়ে ঢেকে আশ্রয় তৈরি করে। খাবারের জন্য প্রথমে তারা কিনারায় আসা ছোট ছোট কচ্ছপ এবং সমুদ্র পাখির ওপর নির্ভর করে, কিন্তু বড় মাছ ধরার জন্য তাদের শক্ত উপায় অবলম্বন করতে হয়। তারা বাঁধ এবং জাল বানাতে শুরু করে। যেখানে ঢেউ আসত সেখানে পাথর এবং বালি দিয়ে জালের মতো স্ট্রাকচার বানাতো, যাতে মাছ সেখানে আটকে যায়। মাছ আকর্ষণ করার জন্য তারা কচ্ছপের মাংসের টুকরো এবং তার রক্ত ঢালত। ধরা মাছগুলো তারা রোদে শুকিয়ে সংরক্ষণ করত। এটাই তাদের মূল খাবার হয়ে ওঠে। জল বাঁচানো তাদের সবচেয়ে বড় অগ্রাধিকার হয়ে ওঠে।
গর্ত ঢেকে রাখা এবং জলকে ছোট ছোট পাত্রে ভরে রাখা তাদের দৈনন্দিন রুটিন হয়ে যায়, জীবনের নিয়ম হয়ে যায়। প্রত্যেক সকাল এবং সন্ধ্যায় একজন লোক প্রহরা দেয়, যাতে কোথাও কোনো জাহাজ দেখা যায় কিনা। প্রত্যেকের হাতে একটা দায়িত্ব বন্টন করা হয়। কেউ জল রক্ষা করে, কেউ জাল বানায়, কেউ মাছ ধরে এবং কেউ বুড়ো এবং অসুস্থদের খেয়াল রাখে। এই শৃঙ্খলা তাদের জীবনে নতুন সংকল্প এবং শক্তি জাগিয়ে তোলে। প্রায় 3 সপ্তাহের মধ্যে যাদের শক্তি এবং সাহস ছিল, তারা বাকি কাঠ এবং জাহাজের ধ্বংসাবশেষ থেকে ছোট একটা নৌকা বানায় এবং এই নৌকায় 20 জন লোক সওয়ার হয়ে মাদাগাস্কারের দিকে চলে, এই ভেবে যে সেখানে গিয়ে সাহায্য নিয়ে ফিরবে। তারা দ্বীপে থাকা লোকদের বলে, আমরা যাচ্ছি, আমরা আবার ফিরে আসব, আমাদের অপেক্ষা করো। কিন্তু সেই 20 জন কখনো ফিরে আসেনি। কোনো ঝড় তাদের গিলে ফেলেছে বা কোথায় আটকে গেছে আজও কেউ জানে না। সময় কাটতে থাকে, মাস বছর পার হয়। 3 বছর ধরে বাকি লোকেরা তাদের ফিরে আসার অপেক্ষা করে। এই সময়ে অনেকের রোগ, ক্ষুধা এবং দুর্বলতায় মারা যায়। যাদের শারীরিক শক্তি বাকি ছিল, তারা বালি, ঘর, গর্ত এবং বাঁধের মেরামতিতে পুরো শক্তি খরচ করে। তাদের মৃত সঙ্গীদের বালিতে দাফন করে ছোট ছোট চিহ্ন বানিয়ে তাদের স্মৃতিকে সম্মান দেয়। সময়ের সাথে সাথে তাদের জীবন এতটা সংগঠিত হয়ে যায় যে তারা একটা ছোট সমাজের মতো একে অপরের ওপর নির্ভর করে বেঁচে থাকে। অন্যদিকে যে ফরাসি নাবিকরা লা প্রভিডেন্সে গিয়েছিল, তারা সাহায্যের জন্য ফিরে আসার চেষ্টা করে। তাদের মধ্যে একজন বারবার চিঠি এবং বার্তা পাঠায়, যা বছরের পর বছর চলে। অবশেষে 11 বছর পর সেই চিঠি কারো হাতে পড়ে, যে এটাকে মাদাগাস্কারের গভর্নরের কাছে পৌঁছে দেয়। গভর্নর চিঠি পড়ে এবং তাতে লেখা বেদনাদায়ক সত্য বোঝে। তারপর উদ্ধারকর্মী পাঠানোর আদেশ দেয়। প্রথম চেষ্টায় জাহাজ দ্বীপের কাছে পৌঁছে, কিন্তু সেখানে জলের নিচে বিপজ্জনক চট্টান এবং রিফ ছড়ানো ছিল। এগিয়ে গেলে লুথিল জাহাজের মতোই অবস্থা হতো। ক্যাপ্টেন ঝুঁকি না নিয়ে ফিরে যায় এবং বলে যে উদ্ধার অভিযান 1 বছর পর আবার চেষ্টা করা হবে। এই ব্যর্থ চেষ্টা ট্রোমেলিনে বসবাসকারীদের আশাকে আবার ধাক্কা দেয়, কিন্তু তারা তবুও গর্তকে গভীর করে এবং বাঁধ ও জালের যত্ন নেয়। তারপর 1 বছর পর অভিযান চেষ্টার পর 29 নভেম্বর 1776-এ ফরাসি জাহাজ লা দুফিন ট্রোমেলিন দ্বীপ এর কাছে পৌঁছে। ক্যাপ্টেন জামরি বোধ থোমালাই নিজে দ্বীপে নামেন এবং যে দৃশ্য তারা দেখে তাতে সবাই অবাক এবং স্তব্ধ হয়। যেখানে একসময় 60 লোক বেঁচে ছিল, সেখানে এখন মাত্র 7 জন মহিলা এবং একটা ছোট বাচ্চা বাকি ছিল। মহিলারা তাদের বালির ঘরের মাঝখানে দাঁড়িয়েছিল, হাতে পুরনো থালা বাসন নিয়ে। কাছে সেই গর্ত ছিল যার উপর তাদের পুরো জীবন নির্ভর করছিল। কিনারায় পাথর দিয়ে বানানো বাঁধ, শুকনো মাছ এবং কিছু যন্ত্রপাতি রাখা ছিল। এটা 15 বছরের এক কঠিন সংগ্রামের চিহ্ন ছিল। যখন নাবিকরা মহিলা এবং বাচ্চাকে জাহাজে তোলে, তখন সবার মুখে বিস্ময় এবং অশ্রু ছিল। এই দৃশ্য শব্দে বর্ণনা করা কঠিন। লা দুফিন সেই 7 মহিলা এবং একটা বাচ্চাকে মরিশাস, তৎকালীন আইল ডি ফ্রান্স নিয়ে যায়। সেখানে গভর্নর তাদের নিরাপত্তা এবং স্বাধীনতা নিশ্চিত করে। বাচ্চার নাম রাখা হয় এবং তার লালন পালন করা হয়। মহিলাদের নিরাপত্তা এবং সাহায্য দেওয়া হয়। কিন্তু যা হারিয়ে গেছে তা কখনো ফিরে আসেনি। 15 বছরে যে অনেক জীবন, স্বপ্ন এবং পরিবার ধ্বংস হয়েছে, তার চেয়ে বড় কিছু নেই। বন্ধুরা, আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য হৃদয় থেকে ধন্যবাদ। যদি ভিডিও পছন্দ হয় তাহলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে এমন নতুন ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণের জন্য বিদায় জানাই এবং হৃদয় থেকে ধন্যবাদ।